फिल चिथाम विधानसभा बजेट अधिवेशननि उननि सालो ककनाराना थांतानि CPIM MLA जितेन्द्र चौधरी ककनाराक माजरा विधानसभाओ बेलानो तुंफ्ला लायखा MLA जितेन्द्र चौधरी सायमाना मुचुंजाखा हास्तिनि सिकला रगनो हास्ते हापां सेबक तलां मानो तुयै बसाका फादार हास्तिनि गोबांमा सिकला रग फेक PRTC डकुमेन्ट्स नामै सेबक तलां मा बागैनो हास्तिनि बेकार रग अ सेब मानिया अंगो Aboni logi GRBT amjungmo teibo sungmung tisaka binio sungmungni Montri Rotnlal Nath kokphiro morena thangtani Shaka CPIM hapangni amolo sebok talang thani PRTC Raja Sayati kheda rejagai phai afroke tangai amono kasui manya bino kok sungmabai kokphiro mongrewi manliya MLA Jitendra Chaudhary aboni yaklono Montri Sushanto Chaudhary basawai kokphiro mongreukha CPIM amolo Fatar Hasini Gabama Siklaro Raja Sayatike Shebok Talangi Tongo Batongo Tongai Haste Hapang Shalkisha Sukangno Hapangni Shebok Talang Thaniwo Hastini PRTC Raja Sayatike Tongai Rokno Kashunani Yapri Naharka Ashalo MLA Jitendra Chaudhary Haste Hapangni 2024-25 BCni Rang Budget no Tuye Gabama Saya Tomarono Tuye Shaka Honorable Chairman Sir স্যার গত 70 বছরের বাজেট আমি বলতে পারবো না এত জ্ঞান বুদ্ধি আমার নাই 2024-25 সালে যে বাজেট পেশ করা হয়েছে তার উপরে আমি আলোচনা করতে চাই হাউসে আলোচনা কি সরকার পক্ষ বা বিরোধী পক্ষ বাজেট পাস না হওয়ার জন্য না বাজেট পাস হওয়ার জন্য বাজেট পাস হয় কিন্তু সেই বাজেট যাতে আরো সমৃদ্ধ হয় পূর্ণাঙ্গ হয় রাজ্যের সার্বিক বিকাশে সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে এটা ট্রেজারি ব্যালেন্সকে তথা অর্থমন্ত্রীকে সাহায্য করার জন্যই সেখানে সদস্যরা সে আলোচনায় তাদের বক্তব্য উপস্থিত করেন স্যার গত 1 তারিখে যে বাজেট পেশ করা হয়েছে বা যে কোনো বছরের বাজেটে অবশ্যই তার যে ফিগার অর্থাৎ রাশি অঙ্ক এটা যেমন গুরুত্বপূর্ণ আবার সবটাই শুধু রাশি বা টাকা না সে অর্থ কত মানে কম্প্রিহেনসিভ গ্রোথ সার্বিক বিকাশে সীমাবদ্ধতার মধ্যেই তার সদ্ব্যবহার হয় তার একটা ফিউচার ডাইরেকশন থাকবে হয়তো সে অর্থ বছরে সেই কাজটা করা যাবে না কিন্তু আগামী বহু বছরের জন্য তার বুনিয়াদ তৈরি করবে তার সাথে সে অর্থের সদ্ব্যবহার নানাভাবে অর্থের অপচয় হয় বেনিয়ম হয় এগুলো কিভাবে রোধ করা সম্ভব এবং সার্বিকভাবে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা এনশিওর করা যায় স্যার আমি যদি এই বাজেটকে সেরকম ভাবে যদি খোলা মনে সমর্থন করতে পারতাম খুব খুশি হতাম কিন্তু এখন দেখছি আমি যে বিষয়গুলি বললাম আমার আগে নির্বাচন পরিষদ তিনি বলেছেন এই বাজেটে তার অঙ্কের দিক থেকে ডাইরেকশনের দিক থেকে ইমপ্লিমেন্টেশনের দিক থেকে এবং দিশার দিক থেকে each and every components are totally absent স্যার প্রথমে আমি অঙ্ক দিয়ে শুরু করি অর্থাৎ ফিগার 2023-24 তার বাজেট এস্টিমেট যদিও রিভাইজ পেয়েছে কমেছে
সেখানে রেভিনিউ এবং ক্যাপিটাল দুইটা রিসিপ্ট মিলে টোটাল রিসিপ্টস 27,043.1, এক্সপেন্ডিচার দুটো মিলে 27,654.4, তখন ডেফিসিট ছিল 611.3 crore। এক বছর পার হয়েছে, আমরা বক্তৃতা শুনছি, পত্রের মধ্যে ডাউজ বিজ্ঞাপন, এই সেক্রেটারিয়েটের গেটের সামনে আসলে মানে গেটে দেখা যায় এত উন্নয়ন, এত বিকাশ, একেবারে ব্রিজের পিলারে ওই ফ্লাইওভারের খামে, এটা একেবারে ধর্মনগর পৃথিবীর সর্বত্র পাবলিক এক্সাকার থেকে কোটি কোটি টাকা খরচ করে তার বিকাশ। তার মানে তাহলে গত বছর যে রিসিপ্ট হয়েছে, এই রিসিপ্ট আরো বাড়বে, এক্সপেন্ডিচারও বাড়বে। এটা দুর্ভাগ্য হলো 2024-25 সেখানে এবার রিসিপ্ট অর্থাৎ সরকার চারিদিক থেকে নানা কষ্ট করে টেনে টুনে একেবারে খুঁচিয়ে খাঁচিয়ে ঋণ নিয়ে যে অর্থ জোগাড় করতে পেরেছে তা কত? 27,393.98। এটা গত বছর থেকে মাত্র 350 কোটি, তাও ফিগার। এই যে এত বিকাশ, আকাশ বাতাস কম্পমান করে হচ্ছে মাত্র 350 crore.88 lakhs। এক্সপেন্ডিচার সেখানে গেল বছর 27,654 কোটি, এবছর 27,804 কোটি। এই 2024-25 এবং 2023-24 এই দুটার মধ্যে যদি আমরা একটু ব্যবধান করি স্যার, রিসিপ্টসে মাত্র 350 কোটি টাকা, that is only 1.28% growth। যে কোনো জিনিস আপনি কাপড় কিনেন, জুতা কিনেন, সাইকেল কিনেন, ঘড়ি কিনেন, ছেলেমেয়েদের জন্য প্যান্ট শার্ট কিনেন, জামা কিনেন, এমনকি সুস্থ হওয়ার জন্য ওষুধ কিনেন, নর্মালি আমাদের দেশে যে ইনফ্লেশন, দ্রব্যমূল্য যে বাড়ে, একেবারে কম হলো 10%, কিন্তু এখানে রিসিভ হয়েছে মাত্র 1.28%, even not 2%। এক্সপেন্ডিচার, সে এক্সপেন্ডিচারও গত বছরের তুলনায় এবার, অর্থাৎ এই সমস্ত টাকা পয়সা পেলে পাওয়া তো যায়ই না। এটা রিভাইজ বাজেটে হয়েছে স্যার, এই যে রিভাইজ বাজেট পেশ করলেন সেদিন কত রিভাইজ বাজেট গত বছর, যেখানে বাজেট এস্টিমেট ছিল 27,043 কোটি, রিভাইজে নেমে এসছে এটা 26,658 কোটি, 995 কোটি 48 লক্ষ টাকা নাই, করতে পারেননি। আর সিএসি রিপোর্ট গুলোতে দেখা যায় 26%, 30% বিভিন্ন জায়গায় এগুলো আনস্প্যান্ড খরচ করা যায় না। আমি সেগুলো বলে সময় নষ্ট করছি না, এলপি সাহেব কিছু বলেছে। এবং গতবারের তুলনায় এবার খরচ করতে পারবেন বলে আশা করেছে কত?
মাত্র 150.27 crore. That is only 0.53%. 1% না স্যার, 1% না। অথচ কোনো বেকারের চাকরি নাই, গ্রামে গঞ্জে রাস্তাঘাট মেরামত নাই, ওই জল জীবন মিশনের নামে পাইপ দেওয়া হয়েছে, জল নাই, অনিয়মিত কর্মচারীর নিয়মিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কালকে পরশুদিন বলেই দিয়েছেন দূরস্থ। সরকারের প্রায় 30,000 উপরে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে। শুধু বিজ্ঞাপন হয়, নির্বাচন আসলেই কি ভোট আসলেই এটা ইন্টারভিউ হয়, ফল বের হয় না। এসটিজিটি ট্যাক্স, কর্মচারীরা দিয়ে পায় না। এগুলো কিচ্ছু না করেও, কিচ্ছু করেনি, তারপরও এক্সপেন্ডিচার বেড়েছে গতবার থেকে মাত্র 0.53%। স্যার তাহলে কি বলবো স্যার? এই সরকারকে বিকাশশীল সরকার বলবো, গতিশীল সরকার বলবো, না ওই যে অধোগতিতে যাওয়া, পেছন দিকে যাওয়া সরকার বলবো, না এই সরকারকে পদার্থ সরকার বলবো, না তার আগে অলাগ? একটু আমরা কিন্তু বলিনি ম্যাডাম, প্লিজ আমরা কিন্তু আমরা ডিস্টার্ব করবো, তাহলে প্লিজ এটা করবেন না। শুনুন, আপনাদেরও শুনুন, মনোযোগ দিয়ে শুনবো, আমরা শিখবো, আপনারা শিখুন। আমি ফিগার বলছি, যদি ফিগার যদি বলা হয় পয়েন্ট অর্ডার করে বলবেন, আমরা শুনতে করবো। আই চ্যালেঞ্জ স্যার, এই জন্য বলছি এই বাজেটে all these components are absent, এবং এটা সম্পূর্ণভাবে এ রাজ্যের বিকাশের পরিপন্থী, এ রাজ্যের জনগণের উন্নয়নের পরিপন্থী এবং জনবিরোধী একটা বাজেট ছাড়া আর কিচ্ছু বলা এর থেকে ভালো শব্দ স্যার আমি খুঁজে পাচ্ছি। এবং যদি বলা যায় এক শব্দে, এটা একটা ব্যর্থতার তৈরি। এই বাজেট বইটা এটা একটা ব্যর্থতার তৈরি, এটা প্রতিটি ছত্রে ছত্রে ব্যর্থতার তৈরি। স্যার আমি তারপরে আসছি কয়েকটা দপ্তরে, সব দপ্তরে আমি যাবো না স্যার, আপনি সময় বেশি দিয়ে তেমনি আমাকে। হ্যাঁ, রাইটলি বাজেটের শুরুতে রাখা হয়েছে এগ্রিকালচার এবং অ্যালাইড ডিপার্টমেন্ট। অবশ্যই ভারতবর্ষ এখনো অ্যাগ্রারিয়ান কান্ট্রি, অ্যাগ্রারিয়ান ইকোনমি। এগ্রিকালচার থেকে আমাদের জিডিপিতে আয় বেশি হয় তা না, বাট ভারতবর্ষের 60% বেশি লোক এগ্রিকালচারেই ওরা কোনোরকম খেয়ে পরে বেঁচে উঠতে আছে। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাগ্রারিয়ান ইকোনমি। এবং এখানেও এই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে রাখা হয়েছে, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের খুব সুন্দর নাম রাখা হয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষক এবং কৃষি এবং কৃষি কল্যাণ। স্যার খুব বিজ্ঞ আমার দীর্ঘদিনের সহকর্মী তিনি এই দপ্তর চালাচ্ছিলেন। স্যার এগ্রিকালচারের কি আছে স্যার এই চ্যাপ্টারে? হ্যাঁ, পিএম কিষানে কৃষকরা কিছু টাকা পায়, ভালো। আমি 640 কোটি টাকা ওরা পাচ্ছে, দেখাচ্ছেন, অবশ্যই আমি খুশি। তারপর আর একটা দেখেছেন পেডি প্রকুরমেন্টে আপনারা কিনেছেন, তাও টোটাল যত আমাদের রাজ্যে হারভেস্ট হয় তার 2% না। যাই হোক, আমি গত বছর গেল সেশনে যে কিভাবে প্রক্রিয়া হয়, মাননীয় খাদ্যমন্ত্রী আমাকে নোট দিয়েছেন, বলছেন এগুলো তো আপনারাও করতে পারতেন। ইয়েস, আই অ্যাগ্রি, আমরাও করতে পারতাম, কিন্তু হয়নি, আপনারা করেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাই। আই অ্যাগ্রি। কিন্তু তার বাইরে
যন্ত্রপাতি দেওয়া, এক্সটার্নাল এরিয়ার স্কিমে 2-4টা ল্যাবরেটরি খোলা, তার বাইরে কি আছে? এগ্রিকালচার এক্সটেনশন করতে গেলে পরে শুধু কিছু নাম দিয়ে কিছু টুপি পরালে হবে না। এগ্রি এক্সটেনশনের জন্য শুধু সেক্রেটারি এবং ডাইরেক্টর না, তার তলাতে ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, তার নিচে গিয়ে যে এগ্রি স্টোর, বিআরডব্লিউ সেন্টার, হর্টিকালচার এবং এগ্রিকালচার উভয়ের জন্য। এবং রাইটলি লোক বলেছেন ত্রিপুরাতে যেহেতু 65% হিলি এরিয়া, সেই হিলি এরিয়াতে আগে সরকার করতে পারেনি, তখন করে করতে পারেনি সরকার, সেই জন্যই তো করবেন। নতুন টেকনোলজি, নতুন আইডিয়া, কিভাবে তার মাল্টিপ্লিকেশন করা যায় আমাদের এই জমি উৎপাদন। কোথায় তার উল্লেখ? সার পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, কিছু হয় না, শুধু এরকম টোকেন কিছু বিলি করে এগ্রিকালচার হবে। শুধু একটা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, সময় কম, আমি বলছি না। বিশাল করে একটা জায়গাতে আমরা তখন একটা ফুলের এক সময়তে এই যে আমাদের কোনো বিক্রি হলে, কোনো লিডার আসলে, কোনো জয় হলে, এর জন্য বা বিয়ের সময়তে এই ফুলও এক সময়তে কলকাতা থেকে আসছে। তখন চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল, ফুলও আমরা কলকাতা থেকে আসতে হবে, অন্য কিছু আসবে। গভর্নমেন্ট এই বিশাল বড় এরিয়াটাকে পুরো একটা ফুল চাষের একটা এরিয়া হিসেবে ডেভেলপ করবে লক্ষ্মী। And that area Tripura has become self-sufficient in power producing. অথচ বেন্ডুলাস নামে একটা ফুল এখান থেকে ত্রিপুরা থেকে ইসরায়েল যায়। আমি যাইনি ফিজিক্যালি, কিন্তু পত্রপত্রিকা দেখি সেখানে নাকি ওনার ফুলের প্রস্তুত নেই। মাননীয় কৃষিমন্ত্রী যদি আপনি যেটা বলছেন এখানে এখন ফুলের কিছু নেই, আমি আপনার অবগতের জন্য অবস্থি জানাচ্ছি। এখানে এখন কৃষি দপ্তর থেকে ফুল মজুত করার জন্য এখানে স্টোর হাউস করা হচ্ছে এবং আগামী দিনে ফুলের চাষ আরো বেশি করে। আমি খুশি হব। মূল তত্ত্ব দয়া করে ভুল তত্ত্ব অবশ্যই দেবেন না। এগ্রিকালচার আমরা অনেক ডেভেলপমেন্ট হয়েছি। ওকে, if it is there, I will be happy. একটু গিয়ে একটু বেশি করে দেবেন। আমি একটু যাবো, আপনাকে নিয়ে দেখবো স্যার। তারপর এলাইট, এগ্রি এলাইট, এগ্রি এলাইট সুধাংশুবাবু দপ্তরের মন্ত্রী, ভেরি ডাইনামিক মিনিস্টার, অ্যানিমাল রিসোর্স, ফিশারি। সেখানে অ্যানিমাল রিসোর্স কি বলা হয়েছে গাইডলাইনে যে 2900 এরকম প্রগ্রেসিভ ফার্মারকে কিছু পুরস্কৃত করা হয়েছে, আর কিছু এক্সোটিক জার্মোপ্লাজম হয়েছে। তো ত্রিপুরার যত এখানে আনুপাতিক হারে বৃষ্টিপাত বেশি, এখানে আরো নানাভাবে পশুপালন, দুগ্ধোৎপাদন এগুলো বাড়ানো যাবে। হ্যাঁ, বামফ্রন্ট সরকার আপনারা বললেই এগুলো বলেন না কি করেছে, তখন থেকে তখনকার চাইতে আরো বেশি করে আপনারা দেখাতেন, আমরা বলতাম না আপনি করেছেন। বাট where is the mention of that? তার ডাইরেকশন কোথায়, পরিকল্পনা কোথায়? নাথিং। ফিশারিজ সেম, পত্রিকা দেখলাম কদিন আগে এখানে মৎস্য উৎসব করা হয়েছে, মৎস্য নাই, মাছ নাই। এমনই মৎস্য বিপ্লব হচ্ছে, মাছ নাই। আমাদের আছে একটা বড় লেক আছে, দম্বুল লেক। দম্বুল লেক
হ্যাঁ এই দমকল লেকের আরো বহুবিধ তার ইউটিলাইজেশন হওয়া দরকার, টুরিজম থেকে আরম্ভ করে ইভেন যে এই পিসিকালচার, থাউজেন্ডস অফ ফ্যামিলি টু লিভারশিপ। এখন শুনছি, আমি জানি না এখানে হয়তো বা অন্য জগরে ভালো বলতে পারে, সেই দমকল লেক নাকি অন্ধ্রপ্রদেশের কোন একটা কোম্পানিকে লিজ দেওয়া হচ্ছে ফর 25 years। এডিসি হলো ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দি স্টেট। এরকম একটা জায়গা, এটা ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে, স্টেট গভর্নমেন্ট তরফ থেকে তার কোনো উল্লেখ থাকবে না, বাজেটে তার রিফ্লেকশন থাকবে না, এবং এটাকে আরো কিভাবে এডিসিকে সাথে নিয়ে এডিসিকে সাহায্য করে করা যায় তার ভাবনা থাকবে না। বাকি স্যার, আমি গত সেশনে বলেছিলাম যে এগ্রিকালচারের সাথে যুক্ত ওয়াটার রিসোর্সের একটা অংশ ইট ইজ ইরিগেশন। উইদাউট ইরিগেশন ইউ ক্যান অ্যাচিভ দ্যাট গোল। ত্রিপুরার যে জমি স্বল্প, দেশের মধ্যে পার ক্যাপিটা ল্যান্ড অ্যাভেলেবিলিটি সবচেয়ে কম সারা দেশের মধ্যে, কাজে আমাদের জমি টানলে লম্বা হবে না, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, নতুন কৃষি বিজ্ঞান কাজে লাগাতে হবে, তার জন্য জল লাগবে। কিন্তু এখানেও এবারও আমি হতাশ হলাম। আমি ভেবেছিলাম গতবারের এই আলোচনার পর বোধহয় আমাদের কৃষিমন্ত্রী সাহেব অর্থমন্ত্রীকে একটু চাপ দিয়ে এই সেচের জন্য বাড়াবেন, কিন্তু এখানে লেখা আছে অনলি 110 crore কিছু ডিপ টিউবওয়েল বা স্মল বোরের জন্য করা হয়েছে। এটা টোটাল বাজেটের মাত্র 0.39%। কিন্তু এই সময়তে hundreds of lift irrigation, hundreds of pickup well, hundreds of deep well, এগুলো অকেজিও হয়ে আছে, এগুলো লংজিভিটি আছে, যন্ত্র এগুলো ঠিক করতে হবে। তার জন্য ইনভেস্টমেন্ট কোথায়? হোয়ার ইজ দ্য প্ল্যান? তো এই জন্য বলছি যে সেক্টর, প্রাইমারি সেক্টর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করে, দ্যাট সেক্টর ইজ ডাইরেকশনলেস। কোনো কম্প্রিহেনসিভ প্ল্যান নেই, শুধু কসমেটিক কিছু দিয়ে আমরা নিজেদের ইয়ে তালিম বাজাচ্ছি, আমরা অনেক কিছু করে ফেলছি। স্যার কিভাবে হয়? সেকেন্ড স্যার রোড ডেভেলপমেন্ট, এখানে দুটো জিনিস আমি বলবো শুধু এখানে। প্রথমত এলোপেশও বলেছেন এনডেক্স বা রেগা বলে সবাই আমরা জানি যে একটা সময়তে এ রাজ্যে 95-96 দিন করে কাজ করত। তার উপরন্তু এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি সব মিলিয়ে গড়ে প্রায় রুরাল ফ্যামিলি 125-150 members per. Today it has come down around 50. এবং তাও দেখছি আমরা প্রায় প্রতিদিনের পত্রিকা উঠছে, কোথাও আজকে দমনগর ব্লক ঘেরাও, পরশু ছামনু ব্লক ঘেরাও, তরশু ফেজামারাতে রাস্তার ব্লক। কেন? কত টাকা মজুরি তাদের? কেন কাজ করে শেষে মজুরি না পেয়ে ব্লকে তালা দিতে হবে, আমাদের মা বোনদের রাস্তায় বসতে হবে? কেন লোকেশন নেই? আপনি যদি এই যে অর্থ আসতো, এগুলো আজকে আসছে না, আপনি যদি এটা মাইনাস করেন, আপনি যে কৃষক সম্মান নিধি দেন, ওই টাকা দিয়ে আপনি হিসাব করুন, আপনি আগে যা পাচ্ছেন তার থেকে কম পাচ্ছেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি এটাকে বলবো, এই বাজেট নিয়েও লেখা আছে 83,000 লাখ কোটি দিদি আপনারা করেছেন। 83 আরো বেশি হলে আরো খুশি হব। যদি 83,000 লাখ কোটি যদি দিদি হয়, why it has not reflected in your total budget? কারণ তাদেরকে ঋণ দিলে আপনার এ রাজ্যে আরো ইনভেস্টমেন্ট বাড়ত, কিন্তু সবটা মিলে আপনার বাজেটে তার রিফ্লেকশন নেই। কেন? why you receive not increasing?
একদিকে শিক্ষিত মা, স্বাবলম্বীর মা এবং স্বাবলম্বীর মা এবং শিক্ষিত মার সন্তান অশিক্ষিত হয়, সন্তান অযত্নে লালিত হয়। আমরা চাই কারেক্ট মহিলাদেরকে এনকারেজ করছেন, আপনারা অনেক মহিলা এমএলএ এনেছেন, উই আর হ্যাপি, অ্যাপ্রিসিয়েট করি আমি। কিন্তু বাট আপনারা বলছেন যে লাখো কোটি 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 বানাচ্ছেন, বাট ইট ইজ নট রিফ্লেক্টিং টু ইয়ার টোটাল বাজেট। তো এই জায়গায় মিসপ্লেস হচ্ছে। আমি এই জন্য বলছি বাজেট পাস না হওয়ার জন্য বলছি না, বাট টু মেক টু ফিগার আউট এবং বাজেট রিফ্লেক্ট কিভাবে করবে, কিভাবে বাজেট রিফ্লেক্ট হবে? না না বলছি না না বলে করে বাজেট ভাষণ করেনি, এটা রিফ্লেক্ট হবে নিশ্চয়ই। আপনার আমি তো বলছে হাউ আমি বলবো না না, এই যে আপনারা কি বলেন মাধ্যমে আপনাকে কেউ ডিস্টার্ব করেনি, আমি চলে তুলে রাখলাম, আমি নোট করবো, তুলে রাখলাম। আমি প্যাশেন্টলি আই উইল হিয়ার ফ্রম ইউ, আই উইল লার্ন ফ্রম ইউ। If there our babies, our mothers, our brothers, our sisters, their incomes are being enhanced, so that will reflect to our GDP, reflect to our total size of the economy to আমদানি হচ্ছে, but it is not happening. Then sir, আরেকটা শব্দ পঞ্চায়েতে লেখা হয়েছে, আরেকটা বলা হয়েছে, আমি এই মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে কি জানাচ্ছেন আমি এটা যাচ্ছি না স্যার। ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি এডিসি, এটা তো পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকেই তার অ্যাডমিনিস্ট্রেশন এবং তার ইলেকশন হয়। যদি আমাদের অর্থমন্ত্রী এটাও যদি দেখতে পারতেন, আমি এই মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী লোকসভা নির্বাচনের পরে যত তাড়াতাড়ি সম্ভব ভিলেজ কমিটি নির্বাচন হবে, তাহলে এই ভিলেজ কমিটি প্রায় ৫ শতাধিক ভিলেজ কমিটি, সেখানে কোনো নির্বাচিত নেই। কে চালাচ্ছে, কে স্কিম ঠিক করছে, কে এনএসি ঠিক করছে? What kind of democracy is running in this place? সেখানকার লোক কার কাছে যাবে? তো স্যার উৎসব এলাকাতে কি হচ্ছে তাহলে? ইনবিল্ট সেখানে আপনি এইভাবে সংবিধানকে ভোতা করে রেখে এডিসি এলাকার মানুষকে আপনি তার অধিকার থেকে বঞ্চিত করছেন। তা আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী তার রিপ্লাইয়ের সময় যদি এটা কাইন্ডলি বলেন যে আমি আপনাদের সাথে বলছি যে এটা হবে, আমরা খুশি হব। স্যার সেখানে আমি আসছি এডুকেশন। আমার পূর্ববর্তী সদস্য 30 মিনিট হয়ে যাচ্ছে স্যার, বিশ্বাস করুন স্যার, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 70 বছরের ইতিহাস বলেছে, আমরা সমৃদ্ধ হয়েছি স্যার। অল্প হ্যাঁ 70 বছর ইতিহাস শুনেছি স্যার, খুব সমৃদ্ধ হয়েছে। কিন্তু এই বাজেটে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দ মাত্র 4টা লাইন, অনলি 4 লাইনস। স্যার আপনিও কাইন্ডলি দেখুন একটু, মাত্র 4টা লাইন। কেন? এই যে আমরা দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে মাস্টার নেই, সাউন্ড বক্স দিয়ে হচ্ছে, টিচিং হচ্ছে, সাউন্ড বক্স বাজাচ্ছে আর ছেলেরা নাচছে। তারপরে স্যার আমাদের মানে খুবই সিনিয়র লিডার যখন মন্ত্রী ছিলেন আমাদেরকে শুনিয়েছেন সাধনা প্রেরণা আরো কি জানেন, এগুলি যে কোথায় হারিয়ে গেল স্যার। তো এই সাধনা প্রেরণার অংশগুলো কেন আসলো না এই বাজেটে? তো এইভাবে যে শিক্ষা যদি এইভাবে নেগলেক্টেড হয়, আর শিক্ষা যদি কোন সরকারের তার অগ্রাধিকারে না থাকে,
আপনি কিছু ভালো ভালো কথা, এইসব কথা বললে তো সেখানে হবে না স্যার। আর হায়ার এডুকেশন, 3টা প্রাইভেট ইউনিভার্সিটির নাম উল্লেখ করে হায়ার এডুকেশন সমাপ্ত। স্যার দেখুন বাজেটে শিক্ষার প্রতি কি গুরুত্ব দিচ্ছি আমরা, কি গুরুত্ব দিচ্ছি। আমি শুধু একটা কথা বলবো, মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এটা আমরা করেছিলাম। এই এমবিবি ইউনিভার্সিটিতে কি চলছে একটু গিয়ে দেখো। ইকফা ইউনিভার্সিটিতে সেখানে কোনো একটা কোর্সের জন্য যা ফি না, তার থেকে বেশি একটা গভর্নমেন্ট রান একটা ইউনিভার্সিটি, আমাদের প্রয়াত মহারাজার নামে ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা নেই হাল। এই যদি হয় শিক্ষা স্যার, আমাদের আগামী প্রজন্ম তার কি হবে? আমি যেন বলবো, আমি আবারও বলছি না বাজেট পাস না হওয়ার জন্য না, কিন্তু এগুলো একটু দেখুন। এমপ্লয়মেন্ট, এই বাজেটে কিছু নেই। আমাদের বেকার যুবকরা তো এরাও তো আশা করে থাকে বাজেটে কি লেখা হয়েছে আমাদের জন্য। কিছু স্কিল ডেভেলপমেন্ট, এটা সেটা বললে তো পেট ভরবে না। আমাদের ঘরের ছেলেদেরও পেট ভরবে না, আপনাদের ঘরের ছেলেমেয়েদের পেট ভরবে না। এই জন্যই ওই কিছু কিছু লোক বাধ্য হয়ে, তাদের পুশ করছি না, গাঁজা পাচার করছে, চিনি পাচার করছে, বর্ডারের মধ্যে অসংখ্য রয়েছে। এগুলি না কথা ছিল, এটা কোনো কোনো পার্টিকুলার দলের উপর করছে কথা বলছি না, সবাই, কারণ এগুলি পরিবেশ বাধ্য করছে স্যার। এই জন্য এই যে এসপিজিপি, জিআরপি, কিন্তু সেখানে কি করছেন আপনারা? জিআরপিতে চাকরি হয়েছে, সেদিন একটা পত্রিকাতে উঠেছে মালদা নামে জিআরপির চাকরি, পত্রিকা নাম উল্লেখ করে দিয়েছে পশ্চিমবাংলার কোন কোন জায়গা থেকে ত্রিপুরা। এই গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ সি। অথচ স্যার আজকে আমি উত্তর পেয়েছি আমার ইতে আনএমপ্লয়মেন্ট সিনারিও ত্রিপুরা রাজ্যের মধ্যে। এ রাজ্যে up to 9 pass 48,999 job seekers, then 74,287, 11 1,503, 12 pass 83,084, diploma after 10th 3,125, diploma A graduate 66,932, postgraduate 16,526, PhD 2,280. এরকম 3,29,000 as on 31st January 2004 they are job seekers. Total number of registered job seekers in the NCS portal as on 31/01/2024. আর এদেরকে বঞ্চিত করে মালদা, নদিয়াতে, বিহারে, আসামে শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্টের তথ্য সে পত্রিকা লিখেছে। আমি ভেবেছিলাম মাননীয় কৃষিমন্ত্রী তার চ্যালেঞ্জ করবেন, না এরকম হয়নি, খুশি হতাম আমরা, কিন্তু আজকে তো চ্যালেঞ্জ আমি দেখিনি। আমরা জানেন স্যার, এই সরকারি সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসি বাধ্যতামূলক। কোনো দিন আপনাদের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনটেন করতে গিয়ে কিন্তু হচ্ছে। শুনুন, বলুন আপনার এই প্রসিডিউরটা কারা ছিল? আপনাদের সময় পিআরটিসি বাধ্যতামূলক করেছেন? পিআরটিসি আমাদের সময়তে আর ওইসব আলাদা থাকে, ওইসব গল্প বহু করেছি, বহু বাইরে। তুমি আমার কথা বলছি, এই সরকার এসব চিন্তা করে যখন দেখছে যে বাইরে লোক আসতে পারে, ঠিক আছে, সাথে সাথে ভালো ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়েছে। ভালো, বলুন আজ কোনদিন কোনো গভর্নমেন্ট করেছে? তাহলে ভালো, তাহলে আপনি আজকে বলুন, তাহলে ওই যাদের নাম এই পত্রিকাতে উঠেছে এগুলো কেউ বাইরে না? আমি এটা বলছি না, থাকতে পারে, বলুন থাকতে পারে। আপনার সঙ্গে কেন আসবে? আপনার সঙ্গে আসবে, আপনাদের সঙ্গে আসবে, আপনাদের সঙ্গে আসবে কেন? আশ্বস্ত করে আর হবে না, মাননীয় সদস্যরা বলছে, আমাদের যে সিদ্ধান্ত মাননীয় মন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ।
জিআরপিটির কথা আপনি যেটা মালদারামের কথা বললেন, জিআরপিটি আমাদের সরকার 18 সালে আসার পর বোর্ড গঠন হয়েছে এবং পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের পিআরটিসি ম্যান্ডেটরি করেছি আমরা মাস 3 হবে তার আগে ক্যাবিনেটের মাধ্যমে। তো আমাদের সিদ্ধান্ত হবে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। এবং বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেগুলোতে বাইরে থেকে যারা আসবে, বিগত দিনে আপনাদের সময় প্রচুর সংখ্যায় এসিএস, ইউএস, ইজেস এবং টিপিএসসি কন্ডাক্টেড অনেক পরীক্ষা এসেছে, কিন্তু এখন থেকে আপনি একটা দপ্তরে দেখবেন যে রাজ্যের বাইরের কোনো ছাড়া, রাজ্যের ভিতরের ছাড়া বাইরের কোনো ক্যান্ডিডেট চাকরি পায়নি। আপনাদের ডিওয়াইএফআই যে যুব সংগঠন তারা কি বলেছিল যে জিআরপি চাকরিগুলো ভালো না, চাকরিগুলো থাকবে না। না, আপনারাই তো এগিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত একটা জিআরপি চাকরি নিয়ে ইরেগুলারিটিস হয়েছে, একটা অনিয়ম হয়েছে, একটা দেখাতে পারবেন? একটা চাকরি নিয়ে অনিয়ম হয়েছে আপনি দেখাতে পারবেন? I have the list. That you may have the list. I have the list with me. I don't challenge. You may have the list. I don't know why you have obtained the list. But so far JRPT is concerned, can you raise a single question? Why does this government take a challenge? Yes, this government is ready to accept the challenge. If there is any irregularity in JRPT, you may not try to establish the challenge. We are ready to accept the challenge. এগুলাতে বাইরে ছেলে মেয়ে নেই, সরকার বলুক দাঁড়িয়ে। সেটা বলছি না। কেন বলছেন না? জিতেনবাবু, কেন আপনি লিখবেন করছেন? মিস্ত্রি না হোক। আমি এই কথা বলছি না। আমি বলছি যে prospective হবে, not retrospective। বিগত আমাদের সিদ্ধান্তের আগে যারা পরীক্ষা দিয়েছে, সেখানে বাইরে থেকে আসতে পারে। কিন্তু PRTC mandatory করার পর একটা বাইরের ছেলে আসবে না ত্রিপুরাতে চাকরির জন্য। এটা আমরা করেছি। খোদা সামনে চাই, খোদা থেকে খোদা সামনে চাই। আপনারা তো বলেননি সেটা, আমরা করেছি সেটা। ঠিক আছে। এক মিনিট বলুন, দিগন্তবাবু বলুন, বলুন। Just আমাদের রাজ্যে যোগ্য প্রার্থী ছিল না, এতজন প্রার্থী দিগন্তবাবু, আপনারা কি বুঝতে পারেননি না? আমি যে কথা বলছি, আমরা কি বললাম? সবাই বুঝতে পেরেছে। এই হাউসে যারা আছে, গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকে বুঝতে পেরেছে যে what is retrospective, what is prospective। আমরা যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি তারপরে যত চাকরি হবে এই রাজ্যের ছেলেমেয়েরা পাবে, বাইরে থেকে অ্যালাউড না। আর রেট্রোস্পেক্টিভ মানে কি? জিআরপিটা রেট্রোস্পেক্টিভে পড়ি। সিদ্ধান্তের পর হবে চাকরি হতে হবে। কটা? চাই হয়ে থাকতে হবে না। চাই হয়ে থাকতে হবে। After that decision. যা সিদ্ধান্ত নেওয়া হবে, যা হচ্ছে। না, এই যে বাইরের ছেলে মেয়েরা গ্রুপ সি, গ্রুপ বি তে চাকরি পাবে, এই যে ফ্লাডগেটটা কবে খোলা আছে, কে খুলেছে? আপনি তো খুব ইন্টেলিজেন্টলি কথা বলেন। শুনুন কথা, অ্যাডভার্টাইজমেন্ট যেদিন দিয়েছে, যেদিন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, সে শুনুন, যেদিন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেদিনকে এরকম সিদ্ধান্ত ছিল? আপনাদের সিদ্ধান্ত হয়েছে। ওরা যে যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি সেদিন নয়, যা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে কেউ বাইরের কেউ পাবে না। ইটস ক্লিয়ার। কেন আমরা সেটা বলছি? রাজ্যের আড়ালে সবসময় লেখা হয় পার্মানেন্ট রেসিডেন্ট অফ দিস স্টেট। দ্যাট ওয়াজ রিভোল্ট। এটাকে বাইরে থেকে আনার জন্য এখন দেখার বিষয় হলো পশ্চিম বাংলার শুধু মালদা মাননীয় চেয়ারম্যান স্যার, পয়েন্ট অফ অর্ডার। উনি যে বলছেন 25 বছর তো ওনাদের সরকার ছিল, কি বলছেন? I can go by name, a series of officials, TPSC conducted এমন বহু পরীক্ষা হয়েছে, তাদের সময় বাইরে থেকে এসে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সত্যটা বলতে চাই, আপনাদের সময় দেওয়া হয়েছে। যারা IPS হয়ে IAS হয়ে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, TCS পেয়েছে, TPS পেয়েছে, বাইরে থেকে তাদেরকে দেওয়া হয়েছে। পরিষ্কার তারা কি করে পেল তবে? আমার উদ্দেশ্য আলাদা যদি সেটা মেনশন থাকতো, তবে বাইরে থেকে তারা কি করে পেল? ধরা পড়ে গেছেন স্যার।
আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা কোনো সিদ্ধান্ত তো 2 বছর আগে যে একবারে ছেড়ে দিতে পারবো না, সেটা কি 10,300 কোটি বিপদে পড়বো? আমরা যদি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যা অ্যাডভার্টাইজমেন্ট হবে 4 চাকরি হবে, এই অ্যাডভার্টাইজের পরে আর কোনো বাইরের লোক শুধু হবে না। তাহলে তার আগে যদি আগে ধরা হচ্ছে আমাদের জন্য হচ্ছে মুশকিল 18 জনের আগে তাহলে ত্রিপুরাতে গ্রুপ সি চাকরিগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি না। অন্য চাকরিগুলো হয়েছে না? 2018 আগে ত্রিপুরাতে গ্রুপ সি কোনো চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। হয়েছে, অন্য চাকরি হ্যাঁ বাইরের লোক হয়েছে, তখন কোথায় হয়েছে? সবগুলো হয়েছে, সব করতে হয়েছে। বাহ বাহ বাবা না বললে হবে না। দেখা যাচ্ছে সবগুলি সেইটা দেখা আরে ভাই গ্রুপ সি আপনি জানেন গ্রুপ সি কি বেসিস মাধ্যমে হয়? পরিষ্কার আপনাদের আমাদের সময় তো কি করতেন? ওয়াকিং ইন্টারভিউ করতেন। স্যার বোর্ড তৈরি করে ওয়াকিং ইন্টারভিউ তৈরি করে নিজেদের কাছের লোককে পাইয়ে দিতেন, প্রকৃত সুযোগ থেকে বঞ্চিত করতেন। আমরা বোর্ড করেছি, ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরির নিয়োগ সেখানে হচ্ছে, সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন না। স্যার সেকেন্ড আসছে আমি একটা পয়েন্টে ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা এবং পশ্চিমবঙ্গ স্যার আইন শৃঙ্খলা ত্রিপুরা গ্রুপ মিলে ওয়ান সংবাদপত্রে হেডলাইন প্রমাণ দিচ্ছি তো স্যার ওটা যদি সংবাদপত্রে হেডলাইন গ্রুপ মিলে ত্রিপুরাতে অপরাধীরা বিচার বিভাগ ছাড়া পাচ্ছে নাম্বার অফ হচ্ছে না। কি করে হবে? কি করে হবে? যেটা কারণ স্যার আপনার 45 মিনিট নিয়ে স্যার আমি 5 মিনিট শেষ করছি, 5 অনলি 5 মিনিট। স্যার কেন হচ্ছে? বিকজ অপরাধী ধরা পড়ে না, অপরাধী ওরা নিজেদের একটা পরিচয় দেয়, আমি কথা বললে তো দেবেন জন্য দেবেন, এরপরে কোনো দারোগার পক্ষে আর ইনভেস্টমেন্ট তার এগোতে পারেনি। এই হলো অবস্থা। দর্শন হয়, খুন হয়। আজকে রিপোর্ট স্যার মাননীয় মুখ্যমন্ত্রী এই আজকে জবাব দিয়েছেন, আমি আজকে অন্য দিনে বলছি টুডেস রিপ্লাই ল অ্যান্ড অর্ডার। চার্জশিট আর পাকিস্তান কে কমপ্লিট করুন। এটা তো হোক না, এই কথা আমি কোর্টে এখানে হাউস দাঁড়ি বলতে হবে না, চাকরি চাকরি আমি জানি না। আরে কি বলছেন? আমি বলতে ক্রিমিনালকে ধরা পড়ে না, ক্রিমিনালের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে, অভিযোগের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে, কারণ মানুষের জন্য মানুষকে ধরা পড়ে না। এই বলা তো সন্তান নিয়ে ধরে নিয়ে এই অপরাধীকে আপনার লজ্জা করে না? কি লজ্জা করে? কিসের লজ্জা? চার্জশিট সত্যি হয়, আবিষ্কার হয়। আমি বলতে ধরা পড়ে না, আমার ধরা না পড়লে রায় হচ্ছে কিভাবে? রায় হচ্ছে কিভাবে? ছেলে কথা বলছি তো কন্ডিশন রায় আমরা কন্ডিশন হয়, রায় না আমরা কন্ডিশন হয়। স্যার আজকেও আমি প্রশ্ন করেছিলাম একটা আনসার কোশ্চেন নাম্বার 68 যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি তথ্য অনুযায়ী 2021-22 এবং 23 সালে মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা কত? বলা হয়েছে উত্তর 23 সালে এখন বের হয়নি, 21 এবং 22 সালে বের হয়েছে। 22 সালে মহিলা সংক্রান্ত অপরাধ, নারী নির্যাতন ইত্যাদি 807, 2022 752। দ্যাট মিনস আপনি ব্যয় করার জন্য আলোচনা করতে গিয়ে চলে যাচ্ছেন। আরে আপনি তখন বলছেন আপনারা সব বাজেটে বলুন, এখন আপনারা কোন দিকে যাচ্ছেন? স্যার এটা কি ধরনের বলুন? স্যার আমি আপনাকে দেখাচ্ছি 45টা কোশ্চেন করেছিলাম স্যার, 36টা কোশ্চেন ডিসঅ্যালাউড হয়েছে। আমি আপনাকে খুব বিনীতের সাথে বলবো, ইউ প্লিজ আফটার দিস সেশন ইজ ওভার আপনার কোন অফিসার বা কে আমরা ক্লাস করব, ঠিক আছে? বাংলাদেশে শেখান এবং কি ধারা নিয়েছেন আপনি বাংলাদেশে আসেন, কেউ নিলামেন ওকে বাংলাদেশে আসেন স্যার, আপনারা প্রশ্ন করলে প্রশ্ন ডিসঅ্যালাউ করে দেবেন, আলোচনা করলে পরে ডিস্টার্ব করে দেখা করবেন। স্যার এটা তো হয় না স্যার, 45 মিনিট 48 মিনিট হয়ে গেছে। আপনার 10 মিনিট যায় 30 মিনিট বলবে, আমরা 20 মিনিটে কিছু বলতে পারবো না, আগে তো ডিস্টার্ব হচ্ছে, প্রথমে ডিস্টার্ব হলো স্যার। এই যে ল অ্যান্ড অর্ডার আমি মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, এই বলবো যে রিপোর্টগুলো আসছে এনআইএ আমাদের আজকে যে থানাকে না জানিয়ে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, it has never
সুশাসন, গুড গভর্নেন্স ভালো, চেষ্টা থাকাটা অন্যায় না, ভালো। কিন্তু আমি বললাম সুশাসনের নমুনা একটা টিআরএফ একটা সেন্টারে খোলা হয়েছে, ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীর সাথে এই ইন্টারেক্ট করতে পারছে না। কিন্তু যেরকম ভাবে প্রত্যেকটা পিডব্লিউডি বলুন, আরডি বলুন, বিভিন্ন জায়গাতে সুকল কি টেন্ডারিং এর নামে সমস্ত একটা সিন্ডিকেট হচ্ছে। কন্ট্রাক্টরকে থানায় ঢুকে ওই আমি শুনছিলাম আমাদের অমরপুরে এমএলএ সাহেব থানায় ঢুকে পুলিশের হেফাজতে থেকে লাইভ করে মুখ্যমন্ত্রীকে বলছে আমাদেরকে বাঁচান, আমার থেকে টাকা চাইছে। দিস ইজ হ্যাপেনিং ইন এভরি ডিপার্টমেন্ট। সুশাসন সারি বলুন। ডেপুটি স্পিকার আজকে নেই এখানে, তাকে ধন্যবাদ। কালকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, উন্নতি দুর্নীতি এবং তাদের পরিণতি হবে সর্বনাশ। এবার প্লিজ ডেপুটি স্পিকার স্যার, স্যার আপনার ডেপুটি আপনার আসে না, স্যার সেই কারণে স্যার এই স্পিকার স্যার বাজেট স্পিচের মধ্যে এভাবে কারো পার্সোনাল বিষয় নিয়ে কি হতে পারে না, রুলস এন্ড বিজনেসে কোন ধারা মোতাবেক উনি করতে পারেন এটা বলতে পারেন না। আমি পার্সোনাল ইস্যু না না পার্সোনাল ইস্যু ঠিক আছে, যত বেশি দুর্নীতি তত বেশি উন্নতি, এবং তাদের পরিণতি সর্বনাশ হয়েছে। এটাই হলো এটাই বলছে ডেপুটি স্পিকার। ওকে এবার সমস্ত সরকার মাননীয় ডেপুটি স্পিকার স্ট্যাটাস ঠিকই দিয়েছে। উনি কি বুঝিয়েছেন? স্ট্যাটাস ঠিক বলেছেন, যত বেশি দুর্নীতি তত বেশি অবনতি। কাদের আর এটা পরিষ্কার, এরকম তো আমাদের তো এরকম অবনতি হয়নি। অবনতি আপনাদের দুর্নীতি হয়েছে বলেই চার্জশিট থেকে শুরু করে সব কিছু আমরা এটা বলতে চাই না। আমি বলে গেলাম, আগে বলেছিলাম এবার বলছি ডাবল জিরো বলে দিলাম, ডাবল জিরো বাংলা সদস্য ডাবল জিরো একজন রাখতে পারে। ওকে না ওকে আচ্ছা